এই সব কিছুই একটি দিক ইঙ্গিত করছে, ভারত থেকে আলাদা হয়ে পশ্চিমবাংলা বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে পশ্চিম বাংলাদেশ হয়ে যাওয়ার। না, এই কথাগুলো আমাদের নয়, পশ্চিমবাংলার মিডিয়ার। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলাকে ভারত থেকে আলাদা করে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে পশ্চিম বাংলাদেশ গড়তে যাচ্ছেন বলে দাবি করছে পশ্চিমবাংলার মিডিয়া। ফারাক্কাবাদের বয়স 50 বছর পেরিয়ে গিয়েছে এবং ফারাক্কাবাদের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। তবে কি সত্যি ফারাক্কাবাদ ভেঙে ফেলা হচ্ছে? বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে ফারাক্কাবাদের আয়ু শেষ হয়ে যাচ্ছে। ভারতের সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাক করেছে সাইবার গ্যাং আন্ডারগ্রাউন্ড ফোর্স নামের আরেকটি গ্রুপ। শুক্রবার 23 আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পেজ থেকে এ দাবি করেন তারা। তবে আপনাদেরকে একটু মন ভালো করার খবর দিচ্ছি, ভারতের সাথে চীনের যে ব্যারেজ আছে সেটা খোলার সময় হয়ে এসেছে। কারণ ঠিক সেম সমস্যা যেটা আমরা তিস্তা নিয়ে ফিল করছি, চীনের এই বিশাল বাঁধ ভারতের সেম সমস্যা দেখা। আমরা বলি না ঈদের আনন্দ, আমার কাছে ঈদের চাইতে বেশি আনন্দ নেটিজেনরা করছেন সেটা মনে হয়। হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল, বিপাকে ভারত। ভারতের পানি যুদ্ধ রুখে দিয়ে দুর্গতদের বাঁচাতে 5 জরুরি কৌশল। মেজর বজলুল হুদাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি, তাকে নাকি সেদিন রাতে জবাই করে হত্যা করা হয়েছিল এবং এই জবাইয়ের কাজটি স্বয়ং করেছেন বিগত সরকার প্রধান বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। গতকাল রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্তবর্তী এলাকা থেকে ভারতে পালিয়ে যাবার সময় বিজিবির হাতে আটক হয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক। দর্শক, বাংলাদেশকে ক্ষতির সম্মুখে ঠেলে দিয়ে ভারত যে সুখের নিদ্রা দিচ্ছে তা কিন্তু হচ্ছে না। দর্শক মণ্ডলী, এবার ভারতের ঘাড়েও চেপে বসেছে চীন। দর্শক মণ্ডলী, চীন ভারতের সম্পর্ক কিন্তু আগে থেকেই খারাপ। এবার বাংলাদেশের উপর ভারতের যে অমানবিক নির্যাতন চলছে তারই প্রেক্ষিতে চীন এবার ভারতের উপর কি অত্যাচার করতে চলেছে তা আজকের এই নিউজটি দেখলে জানতে পারবেন। দর্শক, কথায় আছে অন্যের জন্য খাল খুঁড়লে সেই খালে নিজেকেই পড়তে হয়, ঠিক যেন এমনই দশা হতে চলেছে ভারতের। সেই সাথে দর্শক, বাংলাদেশে বন্যা নিয়ে ভারতীয় মিডিয়ার যে বিদ্রুপাত্মক টাইটেলে সংবাদ প্রচার করা নিয়ে বাংলাদেশের হ্যাকাররা তাদের ওয়েবসাইট হ্যাক করেছিল, ঠিক তারই পুনঃপ্রচার করেছে আবারও। দর্শক মণ্ডলী, এবার কোনো ভারতীয় মিডিয়া নয়, এবার স্বয়ং ভারতীয় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটকে হ্যাক করেছে বাংলাদেশের হ্যাকার বীররা। তো দর্শক মণ্ডলী, সেই ভিডিওটিও আপনাদের সামনে উপস্থাপন করব। সেই সাথে দর্শক, আজকের সর্বশেষ যে ভিডিওটি দেখবেন সেটি হলো সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ওরফে কালামানিক খ্যাত বিচারপতিকে ভারতে পলায়নকালে অবস্থায় আটক করেছে। তো দর্শক, তার এই করুণ পরিণতি কেন হয়েছে এবং তিনি কিভাবে পালাতে গিয়েছিলেন এবং সাথে কি কি নিচ্ছিলেন, দর্শক মণ্ডলী কেন তিনি আটক হলেন, কি ভুল করেছিলেন তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন। সেই সাথে দর্শক, তাকে কি শাস্তি দেওয়া হতে পারে এবং তার অপকর্ম স্বীকার করাতে কয়দিনের রিমান্ড মঞ্জুর করা হতে পারে, আজকের নিউজটি দেখলেই আপনি জানতে পারবেন। দর্শক, আমি আর এই বিষয় নিয়ে কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। সেই সাথে দেখাবো ভিডিওর শুরুতেই যে অংশ বিশেষগুলো দেখিয়ে শুরু করেছিলাম তার বিস্তারিত আলোচনা। তো দর্শক, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আপনাদেরকে একটু মন ভালো করার খবর দিচ্ছি, বাংলাদেশের সাথে ভারত যতটা ভাবসাব নেয় আসলে তাদের কি কোথাও ধরা নাই? আছে। আসুন আজকের ভিডিওতে দেখি, যখন আমাদের দেশে তারা মানে বলা নেই কওয়া নেই, যে কোনো সময় পটাশ করে ছেড়া দিয়ে এই দেশটারে আজকে কোন পরিস্থিতি নিচে আপনি দেখছেন, সারা দেশের অবস্থা কি। তো এই সিচুয়েশনে আইসা ভারতের সাথে চীনের যে ব্যারেজ আছে সেটা খোলার সময় হয়ে এসেছে। কারণ শুধুমাত্র এখন আপনার বাংলাদেশে যে বন্যা হচ্ছে তা না, ভারতেও হচ্ছে, চীনে হচ্ছে, থাইল্যান্ডে হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই সিজনে প্রচুর বন্যা হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাত এবং আবহাওয়াগত কিছু পরিবর্তনের জন্য। আলোচনায় উঠে এসেছে লাদাখ সীমান্ত। আপনারা জানেন এই লাদাখ সীমান্তে ভারত এবং চীনের মধ্যে দীর্ঘদিনের একটা ইস্যু, মাঝে মাঝে কেলাকেলিও হয় আপনার, তবে বেশিরভাগ সময় সেখানে চীনই জয়লাভ করে। এরই মধ্যে লাদাখ সীমান্তে নিঃশব্দে ইয়ারলং সাংপো নদী, যা ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত, তার উপর বিশাল বাঁধ নির্মাণ করেছিল চীন। এটা বিশ্বের বৃহত্তম বাঁধ বলে মনে করা হয়। ভাবনা দেখছেন, ডিজাইন সেটআপ আসলে চীনারা পারে। আর এর প্রভাব পড়তে যাচ্ছে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে। ঠিক সেম সমস্যা যেটা আমরা তিস্তা নিয়ে ফিল করছি, চীনের এই বিশাল বাঁধ ভারতের সেম সমস্যা দেখাবে। দেখেন তিস্তাটা আমাদের জন্য কি হয়েছে, তিস্তাটা হয়েছে কি যখন মানে গ্রীষ্মকাল থাকে তখন আমাদের নদীগুলো পানি পায় না, বিশাল জায়গা চর জেগে উঠেছে, সেখানে এখন আর কোনো কিছু হয় না, এই বিশাল নদীগুলো অনেকটা মরে গেছে। আর ভারত এটার ফায়দা নিচ্ছে। ঠিক সেই ওয়েতে চীন করতেছে কি একই স্টাইল আটকাইতেছে। আবার যখন এই বৃষ্টির সিজন আসে চীনও কিন্তু ভয়াবহ বন্যা হয়, তো তারাও তাদের দেশের পানি শাঁ করে ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। চীন থেকে উৎপন্ন ইয়ারলাং জাংবু নদী অরুণাচলে প্রবেশ করার পর নাম হয়েছে শিয়াং। অসমে মানে আসামে প্রবেশ করার পর শিয়াং পরিচিত হয়েছে ব্রহ্মপুত্র নামে। তারপর সেটি ঘুরে আবার বাংলাদেশে প্রবেশ করেছে। একটি চীনা সরকারি মাধ্যম জানিয়েছে অরুণাচল সীমান্তের কাছাকাছি ব্রহ্মপুত্রের উপর নির্মাণ হয়েছে বিশ্বের এই বৃহত্তম বাঁধটি। চীন কি বলছে, যখন চীনের এই বাঁধটা তৈরি করা হয়েছে তখন ঘোর আপত্তি জানিয়েছিল ভারত, কারণ
ভারতের বেশ কিছু রাজ্য সেখানে পানি সংকট দেখা দিবে। পাশাপাশি বর্ষার সময় এই যে এখন চীন তাদের বাঁধ খোলার জন্য প্রস্তুতি নিচ্ছে, এই প্রস্তুতিটাতে কি হবে, ভারতের বিভিন্ন অঙ্গ বাংলাদেশের মতন ফ্লাডেড হয়ে যাবে। আমরা এগুলোর পক্ষে না, কিন্তু ওই যে ভাই আমাদের উপর এসে যখন পড়ে তখন আমরা মনে করি কি শেরের উপর কি সোয়াশের নাই, তো চীন হচ্ছে সেই সোয়াশের। তবে চীন বলছে যে জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই বাঁধটি তৈরি করা হয়েছিল। আর চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশনের চেয়ারম্যান বলেছিলেন এই বাঁধ নির্মাণের প্রধান লক্ষ্য ছিল জলবিদ্যুৎ নির্মাণ, এবং কি কোনো রকম ঝামেলা হলে মানে ওভারফ্লো হলে, যেমন আজকে ভারত যেমন বললো, ভারতের হাই কমিশনার প্রণব ভার্মা যে এটা আমরা খুলি নাই, অটো খুলে গেছে, তো চীনের একটু সিস্টেম, এটা খুলতে হবে না, অটো খুলে যাবে। বাঁধটি নির্মাণ হওয়ার পর জলের ঘাটতি মেটাতে বেশ কয়েকটি নদীর জলপথ উত্তর দিকে গড়িয়ে দিয়েছিল চীন, আর এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিল ভারত। ভয়াবহ জল সংকট দেখার পাশাপাশি এখন ভারত এমনিতে ফ্লাডেড, ভারতীয় সাধারণ মানুষ যারা বিভিন্ন জায়গায় কি বলে যে বন্যায় আটকে আছে, অনেক মানুষ মারা গেছে, আমরা তাদের জন্য কি বলা হয় যে দুঃখ প্রকাশ করছি। তবে এখন পরিস্থিতি আরো খারাপ হবে। তবে এই পানি বাংলাদেশের দিকে প্রবাহ করার সুযোগ নাই, কারণ এটা আস্তে 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 বহু ধাপ পারিয়া ভারতের রাজ্যগুলাই কি বলা হয় যে ফ্লাডেড হয়ে যাবে। দেখেন আমার মুখে এই ধরনের কথা শুনে অনেকে হয়তো একটু মন খারাপ করেন যে ভাই যারা ওপার বাংলা থেকে দেখছেন, কিন্তু আমাদের দেশে আমার কথা হচ্ছে দুইটা দেশের মধ্যে একটা পলিসি আছে, সেই পলিসিটাকে অ্যাপ্লাই করেন। চীন খুলতেছে, তারপর তারা তো পলিসি অ্যাপ্লাই করে খুলতেছে। দেখেন চীন কিন্তু হঠাৎ করে বলা নেই কখনোই খুলে দিচ্ছে না। চীন যখন খুলতে যাচ্ছে তারা কূটনৈতিক যে সিস্টেম আছে এই বাদগুলো খোলার আগে সে ওয়ার্নিং দিচ্ছে, তো ওয়ার্নিং দিল রাইট নাও ভারতের জন্য এই ওয়ার্নিংটাকে ব্যাকআপ করার সুযোগ নেই। আমরা ওয়ার্নিং দিতেন, এটা অটোমেটিক আসবে জানি আমরা, তারপর আমাদেরকে ওয়ার্নিং দিতেন, বলতেন, সময় দিতেন, কথা নেই বার্তা নেই, ঠাস করে খুলে দিলেন। ফারাক্কা বাঁধের বয়স 50 বছর পেরিয়ে গিয়েছে এবং ফারাক্কা বাঁধের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। তবে কি সত্যি ফারাক্কা বাঁধ ভেঙে ফেলা হচ্ছে? বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে ফারাক্কা বাঁধের আয়ু শেষ হয়ে যাচ্ছে। তাছাড়া এই বাঁধটি বাংলাদেশ এবং ভারত উভয় দেশেরই ক্ষতি করছে। তাই এই বাঁধটি থাকলে যেমন ভারত বাংলাদেশের ক্ষতি হবে, ঠিক তেমনি ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট হবে। তাই ভারত সরকারের উচিত এই বাঁধটি ভেঙে ফেলা। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে আসি ফারাক্কা বাঁধের ভবিষ্যৎ কি, ভারত সরকার এই বাঁধটি নিয়ে কি করবে। এটি হচ্ছে বিখ্যাত ফারাক্কা শহর। এই নামটি এতটা বিখ্যাত যে ফারাক্কা মানে বুঝে নিতে হয় ফারাক্কা বাঁধের কথা বলা হচ্ছে। বাংলাদেশের রাজশাহী সীমান্তের 16.5 কিলোমিটার দূরে ভারতের ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর উপরে নির্মিত। এই বাঁধের বয়স 50 বছর পেরিয়ে গিয়েছে। দীর্ঘ 50 বছরে গঙ্গার পানি অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। এই ফারাক্কা বাঁধ শুধুমাত্র বাংলাদেশের উপরে বিপর্যয় ডেকে আনেনি, ভারতও এর দীর্ঘমেয়াদী প্রভাব প্রত্যক্ষ করতে শুরু করেছে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে ফারাক্কা ইস্যু চলছে। এখন এর সাথে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদের নদী ভাঙনের শিকার, তৈরি হয়েছে লাখো মানুষের দুর্ভোগ। এছাড়া উত্তরপ্রদেশের বন্যার কারণ হিসেবে ফারাক্কা বাঁধকে দায়ী করা হচ্ছে। দিন দিন ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার দাবি অনেক জোরদার হচ্ছে। পরিবেশগত বিপর্যয়ের পাশাপাশি গঙ্গা নদীর প্রবাহ পরিবর্তন হয়ে যাওয়ার আশঙ্কা করছে অনেকে, যে কারণে প্রশ্ন উঠতেই পারে কি আছে ফারাক্কা বাঁধের ভাগ্যে, ফারাক্কা বাঁধের আয়ু বা আছে আর কতদিন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ এবং মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপরে তৈরি করা হয়েছে এই ফারাক্কা বাঁধটি। লম্বাতে এই ফারাক্কা বাঁধটি 2240 মিটার। $280 মিলিয়ন ব্যয়ে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এই বাঁধটি তৈরি করা হয়েছিল। কিন্তু ফারাক্কা সমস্যার সূত্রপাত ঘটে 50-এর দশকের গোড়ার দিকে। কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধির অজুহাতে ভারত 1956 সালে এই প্রকল্পটি হাতে নেয়। নদীর উপরে বাঁধ তৈরি করা হবে এই খবরটি জানার পরে তৎকালীন পাকিস্তান সরকার এক তীব্র প্রতিবাদ জানায়। পাকিস্তানি প্রতিবাদের উত্তরে ভারত তাদেরকে জানিয়েছিল যে গঙ্গার বাঁধ নির্মাণ এখনো অনুসন্ধান পর্যায়ে রয়েছে। 1960 সালে ভারত প্রথমবারের মতো পাকিস্তানের সাথে এই বিষয়ে বৈঠক করে। এই প্রক্রিয়া চলা অবস্থাতেই 1961 থেকে 62 সালে ভারত গোপনে বাঁধ নির্মাণের কাজ শুরু করে। এভাবে বাংলাদেশের জন্মের পূর্বেই 1970 সালে ফিডার খাল ব্যতীত ফারাক্কা বাঁধের কাজ শেষ করে ফেলা হয়। এরপর যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে তখন ভারত সিদ্ধান্ত গ্রহণ করে যে এই ফারাক্কা ব্যারেজ চালু করে দিবে, কিন্তু বঙ্গবন্ধু সরকারের অনুমতি ছাড়া এই ফারাক্কা বাঁধটি ভারত চালু করতে পারছিল না। এক্ষেত্রে ভারত একটি কৌশল করে। প্রথমে ফিডার ক্যানেলে পানি প্রবাহের মাধ্যমে তারা পরীক্ষামূলক চালুর কথা বলে। তারা বঙ্গবন্ধু সরকারকে বলেছিল শুধুমাত্র পরীক্ষা করার জন্য ফারাক্কা বাঁধ চালু করা হবে, যার কারণে বঙ্গবন্ধুর অনুমতি নিয়ে মাত্র 41 দিনের জন্য ফারাক্কা বাঁধ চালু করা হয়। তবে এই কথা বলে ফারাক্কা বাঁধ চালু করার পর ভারত এটি আর বন্ধ করেনি। বাস্তবতা হচ্ছে ওই 41 দিনের পরিবর্তে 53 বছর পরেও এই বাঁধটি চালু আছে। নির্মাণের 53 বছর হতে চললেও আন্তর্জাতিক আইন অনুযায়ী ফারাক্কা বাঁধ রিভিউ করা হয়নি। আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতি 40 বছর পর নদীতে দেওয়া বাঁধ রিভিউ করতে হয়, কিন্তু ফারাক্কা বাঁধ রিভিউ করার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন নদীর স্বাভাবিক গতিকে রোধ করছে এই ফারাক্কা বাঁধ। পরিকল্পিতভাবে এই বাঁধটি অন্য একটি দেশকে ক্ষতি করে যাচ্ছে। তাই এই বাঁধটি নিয়ে অনেক আগেই জোরালোভাবে ভাবার সুযোগ ছিল, এর বিকল্পের চিন্তার দরকার ছিল, কিন্তু এর কোনোটাই করা হয়নি। আর এ কারণে দুই দেশে দীর্ঘদিন ধরে এত বেশি ক্ষতি হয়েছে। 1975 সাল থেকে 1992 সাল পর্যন্ত গঙ্গার পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশে ক্ষতি হয়েছিল 1,08,500 কোটি টাকা। এই বাঁধের কারণে বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক তেমনি ভারতও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর দীর্ঘদিন ধরে যারা ফারাক্কা বাঁধের প্রতিবাদ করেছিল যেমন মাওলানা ভাসানী, বর্তমানে তাদের দাবি সত্য বলে প্রমাণিত হয়েছে। ফারাক্কা বাঁধ চালুর পর থেকেই মালদহ এবং মুর্শিদাবাদে নদী ভাঙনের মাত্রা জ্যামিতিক হারে বাড়তেই থাকে। এই ফারাক্কা বাঁধের কারণে কত জনপদ যে ধ্বংস হয়েছে সেটা বলার মতো না। হাজার হাজার ঘরবাড়ি, বিদ্যালয়, মন্দির, মসজিদ ইত্যাদি পানির নিচে তলিয়ে গিয়েছে। প্রায় 40,000 পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছে। এর সাথে সাথে হারিয়েছে ফসলি জমি। তারা
হঠাৎ করে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। কাজের জন্য তারা বিভিন্ন জায়গায় পাড়ি দিয়েছে। পশ্চিমবঙ্গের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য ফারাক্কা পরিকল্পনার শুরুতেই সবার আগে বিরোধিতা করেছিলেন। তিনি বিশ্বাস করতেন ফারাক্কাবাদ সবার জন্যই মরণফাঁদ। এছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার 2016 সালে তার রাজ্যের বন্যার দুর্গতির জন্য দায়ী করেছিলেন ফারাক্কাবাদকেই। দিল্লির কাছে তিনি দাবি করেছিলেন এই ফারাক্কাবাদটি ভেঙে ফেলার জন্য। এছাড়া 2019 সালেও তিনি দাবি করেছিলেন এই ফারাক্কাবাদ ভেঙে ফেলার জন্য। বিহারের পানি উন্নয়ন মন্ত্রী সঞ্জয় কুমার ঝা বলেছিল, হয় ফারাক্কাবাদ ভেঙে দাও আর না হয় বন্যার পানি নিষ্কাশনের বিকল্প ব্যবস্থা করে দাও। ফারাক্কাবাদের বিরোধিতা করার জন্য এখন বাংলাদেশের মানুষের প্রয়োজন নেই। ভারতের মানুষ নিজেই চায় না ফারাক্কাবাদ থাকুক। তাই এখন উচিত ভারত বাংলাদেশের যৌথ কল্যাণের স্বার্থে ফারাক্কাবাদকে স্থায়ীভাবে ভেঙে ফেলার। এটাই হচ্ছে বাস্তবতা, আর এতেই দুই দেশের কল্যাণ রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফারাক্কাবাদ বাংলাদেশ এবং ভারতের জন্য কোনো গলার কাটার থেকে কম কিছু নয়। তো কারা কারা চান ফারাক্কাবাদ ভেঙে ফেলা হোক এবং নদীর গতির প্রবাহকে স্বাভাবিক করা হোক? আপনারা যারা যারা চান কমেন্ট করে জানান। এতে করে বোঝা যাবে কতজন মানুষ ফারাক্কাবাদ ভেঙে ফেলতে চায়। ভারত থেকে ধীরে ধীরে সরে গিয়ে পশ্চিমবাংলা এবার পশ্চিম বাংলাদেশ হচ্ছে। পশ্চিমবাংলা ভারতের জাতীয় সঙ্গীতকে সরিয়ে নতুন করে পশ্চিমবাংলার জাতীয় সঙ্গীত ঘোষণা করেছে। প্রথমে বাংলাদেশের স্লোগান জয় বাংলাকে পশ্চিমবাংলার স্লোগান হিসেবে ঘোষণা করা, এবার আলাদা জাতীয় সঙ্গীত ঘোষণা। এই সবকিছুই একটি দিক ইঙ্গিত করছে ভারত থেকে আলাদা হয়ে পশ্চিমবাংলা বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে পশ্চিম বাংলাদেশ হয়ে যাওয়ার। না, এই কথাগুলো আমাদের নয়, পশ্চিমবাংলার মিডিয়ার। পশ্চিমবাংলা ক্রমশ ভারত থেকে দূরে সরে যাচ্ছে আর বাংলাদেশের কাছাকাছি চলে যাচ্ছে বলে দাবি করছে তারা। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলাকে ভারত থেকে আলাদা করে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে পশ্চিম বাংলাদেশ গড়তে যাচ্ছেন বলে দাবি করছে পশ্চিমবাংলার মিডিয়া। তবে কি এবার অবিভক্ত বাংলাদেশ গঠন হতে চলেছে খুব দ্রুত? কেন পশ্চিমবাংলাকে ভারত থেকে আলাদা করে বাংলাদেশের সাথে যুক্ত করতে চাইছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কেন পশ্চিমবাংলার মিডিয়া বলছে পশ্চিমবাংলা খুব দ্রুত পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর স্বাধীন বাংলাদেশকে নিয়ে গর্ব হবে আপনারও। প্রথমেই দেখে নেওয়া যাক কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চাইছেনটা কি? প্রথমে বললেন রাজ্যের জন্য জাতীয় সঙ্গীত, দেশের জাতীয় সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত নয়। আজ বলছেন দেশের আইন রাজ্যের আইন নয়, দেশের আইন অন্য হবে, রাজ্যের আইন অন্য হবে। আমরা কি আস্তে আস্তে ধীরে ধীরে কত কাশ্মীর হয়ে যাচ্ছি? নিজের দেশ নিজ ভূমে পরবাসী হচ্ছি আমরা। নিজের দেশ থেকে আমাদেরকে জোর করে টেনে হিচড়ে সরিয়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে পশ্চিমবঙ্গ তার আলাদা নিয়ম রয়েছে, পশ্চিমবঙ্গ তার আলাদা জাতীয় সঙ্গীত রয়েছে। দেশ থেকে আমাদেরকে টেনে বার করে দেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গকে ক্রমশ আলাদা করা হচ্ছে। গোটা দেশের কাছে প্রমাণ করা হচ্ছে যে পশ্চিমবঙ্গ আসলে একটা বিচ্ছিন্ন দ্বীপ। আর অন্যদিকে আমরা ক্রমশ বাংলাদেশের কাছাকাছি এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ থেকে হুড়মুড়িয়ে ঢুকে পড়ছে অনুপ্রবেশকারী, হুড়মুড়িয়ে ঢুকে পড়ছে রোহিঙ্গা। তাদের পুনর্বাসনের ব্যবস্থা কে নিচ্ছে? বর্তমান সরকার। দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জায়গায় জায়গায় বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গাদের বসতি স্থাপন করার দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। কি অভিযোগ তো তেমনই। শুধু তাই নয়, আমরা দেখেছি এই রাজ্যে শাসক দলের প্রতিনিধি তিনি বলছেন যে বাংলাদেশিদের দ্রুততার সঙ্গে ভোটার আইডি কার্ড করে দেওয়া হবে। কিন্তু এটা তো স্লিপ অফ টাং নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন বললেন রাজ্যের জাতীয় সঙ্গীত উঠে দাঁড়াতে হবে, সম্মান দিতে হবে, পরের দিন সেই কাজ করে দেখিয়ে দিলেন। সেই কাজটা করে দেখিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু এখানেই থামলেন নয়, আরো এক ধাপ এগিয়ে কলকাতাকে দেশের রাজধানীও বলে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সঙ্গীত বলছেন, কোনো বাংলা সঙ্গীত বলছেন, কিন্তু জাতীয় সঙ্গীতটা বলতে পারছেন না। তার মনে খুব ইচ্ছা আছে আমি নিজের মতো করে পশ্চিমবাংলা চালাবো, আমি নিজের মতো করে পশ্চিম বাংলাদেশ তৈরি করবো, মনের মধ্যে ইচ্ছা আছে। পশ্চিম বাংলাদেশ তৈরি করার স্বপ্ন কি দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়? একটু একটু করে নতুন দেশ বাংলাদেশের দিকে ক্রমশ এগোনো হচ্ছে। বাংলাদেশ যদি দেশ হতে পারে তাহলে পশ্চিমবঙ্গ কেন দেশ হতে পারবে না? এই প্রশ্ন তুলছেন। যে 5 জনের ফাঁসির আদেশ হলেও 4 জনের ফাঁসি কার্যকর করা হয়েছিল, তার মধ্যে মেজর বজলুল হুদা ছিলেন না। মেজর বজলুল হুদাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি, তাকে নাকি সেদিন রাতে জবাই করে হত্যা করা হয়েছিল। এবং এই জবাইয়ের কাজটি স্বয়ং করেছেন বিগত সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই হলো অভিযোগের ভাষা। এবং উনি নিজে হাতে নাকি তাকে জবাই করে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ফাঁসি কিন্তু হয়েছে 2010 সালে। এতদিন প্রসঙ্গ উঠেনি কেন? এবং না ওঠাটা খুবই স্বাভাবিক এই কারণে 2010 সাল থেকে শুরু করে এই 5ই আগস্ট পর্যন্ত এই বছরের এই সময়টা তো শেখ হাসিনাই সরকার ছিল এবং তারা প্রতিদিনই আগের দিনের চেয়েও বেশি ক্ষমতা ধরছিলেন। কাজে এর সময়ে এ ধরনের একটা সন্দেহ অথবা অভিযোগ উত্থাপন করা আসলে অসম্ভব ছিল। হাসিনা সরকারের পতনের পর এখন মুখ খুলতে শুরু করা হয়েছে। এখন একাধিক, প্রথমে এটা সোশ্যাল মিডিয়ায় এসেছিল, এখন আমি দেখছি জাতীয় দৈনিকগুলোতেও এই নিউজটা আসছে। এবং সেখানে আমি একটা দৈনিকে পড়লাম যেখানে যেটা বলা হয়েছে যে পরের দিন যখন তাকে আলমডাঙ্গায় তার লাশ নিয়ে আর তার নিজের বাড়ি আলমডাঙ্গার হাটবোয়ালিয়াতে তার নিজেদের গ্রামে লাশ নিয়ে যাওয়া হয়, তখন দেখে বিপুল সংখ্যক পুলিশ র্যাব ছিল এবং তারা খুব দ্রুত 5 মিনিটের মধ্যে লাশ দাফন করার জন্য চাপ দিতে থাকে। কিন্তু হাজার হাজার মানুষের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত র্যাব কর্মকর্তারা তাদের বক্তব্য থেকে পিছু হটেন এবং তার জানাজাটা হওয়ার আগে তাকে গোসল করানো হয়।
এবং গোসল করানোর সময় যারা গোসল করিয়েছেন তাদের বক্তব্য পাওয়া যাচ্ছে এখন, এবং তারা বলেছেন লাশ নামানোর পর তারা দেখেন মেজর হুদার গলা কাটা স্থানে জাল বোনার মোটা সুতা দিয়ে সেলাই করা, এবং যিনি লাশ ধুয়েছিলেন গোসল করিয়েছিলেন তাদের একজন মিস্টার রফিকুল ইসলাম, তিনি বলেছেন এটা হত্যাকাণ্ড ছিল। লাশ জবাই করা ছিল, জবাই করে সুতা দিয়ে সেলাই করা ছিল, কমপক্ষে 5-6 ইঞ্চি পরিমাণ কাটা ছিল, তখনও রক্তক্ষরণ হচ্ছিল। এই হলো মেজর হুদার লাশ যিনি গোসল করিয়েছিলেন সেই রফিকুল ইসলামের বক্তব্য। তো এখন এই বিষয়টা নিয়ে যখন আলোচনা উঠছে তখন আমার বক্তব্য হচ্ছে, এবং আমার ধারণা অনেকের বক্তব্য হচ্ছে আসলে ঘটনাটা কি হয়েছিল। নানা ধরনের সন্দেহের কথা আমরা আগেও শুনেছিলাম, বিভিন্ন রকম বিদেশে থাকা বিভিন্ন সোশ্যাল মিডিয়া মানে অনেক লোকে দাবিটা করেছিলেন। এবং আরেকটা রহস্যজনক ঘটনা ছিল যে 28 জানুয়ারি রাতে কিন্তু ওই ফাঁসি কার্যকর যখন হয় তার কিছুক্ষণ আগে বেশ কিছুক্ষণের জন্য ওই এলাকার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। বলা হয়ে থাকে, অভিযোগ উঠেছে যে ওই সময় নাকি ওখানে 2টো পাজেরো গাড়ি, কালো রঙের গাড়ি ঢুকেছিল এবং ওই গাড়িগুলিতেই শেখ হাসিনা এবং তার কয়েকজন ঘনিষ্ঠ লোকজন ছিলেন। তো আমি মনে করি যদিও অনেকদিন আগের ঘটনা, 14 বছর আগের ঘটনা, কিন্তু সত্য প্রকাশের কিন্তু প্রয়োজন আছে, এবং আসলে জন্য এখানে কি হয়েছিল সেটা জানারও এবং প্রকাশেরও দরকার আছে, এবং তার দায়িত্ব কিন্তু এই সরকারকে নিতে হবে। সেটা সরকার কিভাবে নিবে, কিভাবে প্রকাশ করবে, এটা খুব একটি জটিল ব্যাপার নয়। জটিল ব্যাপার নয় কেন, ওই দিন মানে ওই রাতে আর কি সেখানে কারা কারা উপস্থিত ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলে হয়। ওই সময় জেলার কে ছিলেন তাকে জিজ্ঞাসা করলে হয়। যে সিভিল সার্জন মৃত্যুটা কনফার্ম করে তাকে থাকতে হয় একজন, সেই সিভিল সার্জন কে ছিলেন তাকে জিজ্ঞাসা করলে হয়। এদের অনেকেই এখনো বেঁচে আছেন। আমি আপনাদের খালি বলে দিই যে ওই সময় কে কে ছিলেন ওই রাত্রে জেলখানায়। তাদের মধ্যে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্র সচিব আব্দুল সুবহান শিকদার, ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান, ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক ঢাকা ডিসি জিল্লুর রহমান, ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকার, তারপরে বিএনপির তৎকালীন কমিশনার KM শহীদুল হক যিনি পরে IGPও হয়েছিলেন, ঢাকার সিভিল সার্জন ডাক্তার মুশফিকুর রহমান, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আরও কিছু লোকজন ছিলেন, পুলিশ ছিলেন, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। আমি যে কয়েকজন নাম বললাম এদের প্রায় সবাই জীবিত আছেন, দুজন আমি সবার কথা বলতে পারবো না, আমার জানার মধ্যে অধিকাংশ জীবিত আছেন। তাদেরকে এটাকে জিজ্ঞাসা করলেই হয় যে ওই রাত্রে আসলে কি হয়েছিল, মেজর বজলুল হুদা কি হয়েছিল। আমার কথা হচ্ছে জাতিকে সত্যটা জানান। দেখুন অনেক কিছু আমরা জানি না, কিন্তু যেগুলো নিয়ে প্রশ্ন উঠছে, যেগুলো নিয়ে দ্বিধা হচ্ছে, সেই সত্যটা প্রকাশ করা উচিত। এবং এই কারণে উচিত যখন আপনি ইতিহাস লিখবেন ইতিহাসের সত্যটাই থাকা উচিত। একটা মিথ্যা তথ্য, মিথ্যা বানোয়ার গল্প যেন ইতিহাসে অন্তর্ভুক্ত না হয়। যেমন ধরুন এখন শেখ হাসিনাকে আসলেই তাকে জবাই করে হত্যা করেছিলেন, এবং এমনও বর্ণনা আসছে যে শেখ হাসিনা জবাই করার পর নাকি সে কিন্তু ফিনকি দিয়ে রক্ত ছোটে এবং তাদের নাকি শেখ হাসিনার শারীর একটা অংশ রক্তাক্ত হয়ে যায়, এমন কথা বলা হচ্ছে। তো আগামীতে কি আমরা দুটো ইতিহাস পাবো? একটা ইতিহাস আওয়ামী লীগ লিখবে, আরেকটা ইতিহাস অন্য দল লিখবে। আমরা তো এরকম চাই না। আমরা একটা সভ্য জাতি হতে চাই যেখানে একটা ইতিহাস থাকবে এবং সেই ইতিহাসটা অথেন্টিক হবে। আমি সরকারের কাছে আবেদন করবো যে এই লোকগুলিকে ডেকে জিজ্ঞাসা করা হোক, তাদেরকে প্রয়োজনে তাদেরকে রিমান্ডে নেওয়া হোক, জিজ্ঞাসা করা হোক তুমি সত্য কথাটা বলো, এবং এই সত্যটা উদ্ধার করা কঠিন কোনো ব্যাপার হবে না। যদি সত্যটা পাওয়া যায়, যদি এরা সত্য গোপন করে থাকেন, সত্য গোপনের জন্য এদেরকে কিন্তু আমি মনে করি সাজার আওতায় আনা যেতে পারে। কিন্তু আমরা সত্যটা জানতে চাই, সেই সত্যটা যত নির্মমই হোক, যত কঠিনই হোক, আমরা জানতে চাই। দর্শক মণ্ডলী, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে দর্শক, বাংলাদেশে এখন দুর্যোগবর্তী অবস্থা, যে যেখান থেকে পারেন এই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ান, তাদেরকে সাহায্য করুন। তো দর্শক, ভিডিওটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।